সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বিশেষ কোনো কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমরা সকলে হাজির হয়েছি। আজকে বাংলা ভিশনের স্টুডিওতে আমাদের সাথে আলোচনার জন্য যারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাদের একজন হলো পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক জনাব ওয়ালি রহমান এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা পল্লী প্রগতি সহায়ক সমিতির আওতায় এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ কার্যক্রমের প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পিকেএসএফ নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে। পান খেয়ে ঠোঁট রাঙানো আর পানের বাটায় পান নিয়ে পান চিবাতে চিবাতে গল্প করা বাঙালিদের ঐতিহ্য। আমাদের দেশে পানের চাহিদা থাকে সারা বছর, আর এই পানের চাহিদার একটা বড় অংশ পূরণ হয়ে থাকে রাজবাড়ী জেলার পানের বরজ থেকে। রাজবাড়ী জেলার অনেক চাষি পানের বরজ দিয়ে অর্থনৈতিকভাবে স্বচ্ছ জীবনযাপন করছে। লিপিকা চক্রবর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ইলিশকোল গ্রামের একজন সফল পান চাষী। স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে স্বামীর উপার্জিত সব অর্থই ব্যয় হয়ে যায়। যখন তার স্বামী চাকরি থেকে অবসর নিয়ে গ্রামে ফিরে আসে, তখন তাদের হাতে তেমন টাকা পয়সা ছিল না যা দিয়ে তারা স্বচ্ছ জীবনযাপন করতে পারে। পানের বরজ করা তাদের বংশানুক্রমিক ব্যবসা, তাই তারা ভাবলো পানের বরজ করবে। কিন্তু পান চাষে অনেক টাকার প্রয়োজন। প্রথম 6 মাস শুধু খরচই করতে হয়। পানের চারা লাগানো, খৈল ও সার দেওয়া, বরজে বেড়া দেওয়া, মাচা তৈরি করা, কীটনাশক প্রয়োগ সহ সার্বক্ষণিক পরিচর্যা করতে হয়। সেজন্য বাড়তি লোক খাটাতে হয়। তারা জানতে পারে ইলিশকোল গ্রামের অন্য পান চাষিরা পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে পান চাষ করে। তখন তারাও পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে পানের বরজের জন্য ঋণ গ্রহণ করে বাড়ির পালানের পতিত জমিতে পানের বরজ করে। পানের বরজটা আমরা যখন শুরু করলাম, আমাদের কিছু পুঁজি ছিল, সেই পুঁজি দিয়ে শুরু করলাম, কিন্তু ওই পুঁজিটা আমাদের শর্ট পড়ে যাচ্ছে। তখন আমরা ওই পাশে কয়েকজনের সঙ্গে আলোচনা করে, পল্লী প্রগতি সহায়ক সমিতি ছিল এখানে, অনেকেই লোন তোলে, তা ওটা দেখে আমরা ওখানে গিয়ে অফিসে গিয়ে আলোচনা করে সেখান থেকে আমরা প্রথমে 10,000 টাকা লোন নিলাম। এখন আমরা আবার 50,000 টাকা লোন নিয়েছি। এখন আমাদের এই পানের বরজ তো অনেক বড় পানের বরজ হয়েছে। প্রতিদিন আমাদের 2 জন লেবার সবসময় দরকার হয়। তাছাড়া 3 মাস অন্তর আমাদের পানের বরজে বিশেষ কাজ আসে। 7 জন, 8 জন, 10 জন করে কাজ করতে হয়। প্রায় 1 মাস ধরে এভাবে কাজ চলে। যারা আমাদের পানের বরজে কাজ করে তারাও মোটামুটি এই পানের বরজের উপর থেকে বেশ ভালোই পয়সা আয় করে এবং ওদের সংসারও ভালোভাবে চলছে। আর আমাদেরও এখান থেকে বেশ ভালো আয় দেখা যাচ্ছে। আমরা এটা করার পরে আমরা নিজেরা ঘর বা আবারও আরেকটা ঘর করব বলে ইট কিনে রাখছি। মোটামুটি আমাদের আগের থেকে এখানে এই লাভবান হয়ে আমরা উন্নতিই করছি আস্তে আস্তে। লিপিকা চক্রবর্তী ও তার স্বামীর নিবিড় পরিচর্যায় তাদের রোপিত পানের গাছ বড় হতে থাকে। পানের গাছ যত বড় হতে থাকলো, তত বেশি বাড়তি যত্নেরও প্রয়োজন হলো। বরজে সার্বক্ষণিক কাজ করার জন্য তারা 2 জন লোক নিয়োগ করলো। 6 মাস পর তাদের পানের বরজ থেকে পান উঠতে শুরু করলো। প্রায় প্রতিদিনই পান তুলে তারা স্থানীয় বাজারে পান বিক্রি করে। এখন তাদের ব্যয়ের পাশাপাশি আয়ও হতে শুরু করলো। আমরা ইলিশকোল এলাকার পান চাষি। আমরা টাকার অভাবে ঠিকমতো আমরা পান চাষ করতে পারতাম না। তখন আমরা জানতে পারলাম যে পল্লী প্রগতি সহায়তা নামে একটা এনজিও আমাদের এখানে আসছে এবং আমাদের এখানে তারা একটা কেন্দ্র খুলেছে। আমি তাদের সহযোগিতায় আমার ওয়াইফকে দিয়ে সেখান থেকে আমরা প্রথমে লোন নিয়ে পানের বরজের কাজ আমরা শুরু করি এবং আমি এই পান চাষ করাতে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার মাধ্যমে আমার এই পানের বরজে অনেক লোক খাটে এবং তারা অনেক উপকৃত হয়েছে। পান বিক্রির টাকা থেকে তারা ঋণের টাকা পরিশোধ করে। 3 বছর যাবৎ পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে পান চাষ করে বাড়িতে নতুন ঘর তুলেছে ও সচ্ছলভাবে জীবনযাপন করছে তারা। এটা হলো ইলিশকোল গ্রামের একজন লিপিকা চক্রবর্তীর গল্প। কিন্তু বাস্তবে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে এই গ্রামের শত শত চাষি পানের বরজ করে আজ স্বাবলম্বী। পল্লী প্রগতি সহায়ক সমিতি পিকেএসএফ অর্থাৎ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটি সহযোগী সংস্থা। এই সহযোগী সংস্থার কৃষি প্রকল্পের মধ্যে
পানের বরজ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ইলিশকুল এলাকায় অনেক পান চাষি টাকার অভাবে পান চাষ করতে পারতো না। তাদেরকে আমরা আর্থিকভাবে লোন দেওয়ার পরে তারা তাদের এই টাকার মাধ্যমে লোন নিয়ে তারা নিজেরা উপকৃত হয়েছে এবং বিভিন্ন লোকজন তাদের এজা কাজ করে তারা উপকৃত হয়েছে। পিকেএসএফ নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে। সুধী দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনটি দেখলাম কিভাবে ইলিশকুল গ্রামের লিপিকা চক্রবর্তী সামান্য 10,000 টাকা থেকে আরম্ভ করে বর্তমানে 50,000 টাকা পল্লী প্রগতি সহায়ক সমিতি থেকে গ্রহণ করেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিজেরা সরাসরি কাজ করে না, তারা সহযোগী সংস্থার মাধ্যমে, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পেয়ে থাকে তাদেরকে আমরা সহযোগী সংস্থা বলি, এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহযোগী সংস্থার মাধ্যমেই গ্রাম এবং এদেশের নিবিড় প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। ঠিক এমনি একটি প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি, যেটি ফরিদপুরে অবস্থিত। তার নির্বাহী পরিচালক জনাব ওয়ালি রহমান, আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আসলে কিভাবে আপনারা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হলেন। এটা 1992 সালের কথা। তখন আমরা বাইরের কোনো ডোনেশন একটা ছিল না পিপিএসএসে। তো পরবর্তীতে 92 সালে আমরা একটা ইউনিয়নের জন্য 1 লক্ষ টাকা পিকেএসএফের থেকে আনি, এবং তার পরবর্তীতে আস্তে 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 এখন পর্যন্ত আমরা প্রায় 129 কোটি টাকা পিকেএসএফের থেকে নিয়েছি, এবং 100 কোটি টাকার উপরে আমরা শোধ করেছি। আর এই বিভিন্ন প্রকল্পে আমরা এই লোন দিয়ে থাকি। আপনি বলছিলেন যে আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কাছ থেকে 129 কোটি টাকা নিয়েছেন, নিশ্চয়ই মাঠ পর্যায়ে আপনি এর চাইতে অনেক বেশি টাকা বিতরণ করেছেন, পুঁজি সরবরাহ করেছেন। সেটার পরিমাণ কত হবে? সেটার পরিমাণ 567 কোটি টাকা। আচ্ছা, তার মানে আপনি আপনার এলাকায় 567 কোটি টাকার পুঁজি সরবরাহ করেছেন। কতজনের মাধ্যমে, কতজনকে আপনি দিয়েছেন? 71,000 সদস্যের ভিতরে। আচ্ছা, তার মানে 71,000 লিপিকা চক্রবর্তী আপনার প্রতিষ্ঠানে রয়েছে, যাদের মাধ্যমে নিয়মিতভাবে এই পুঁজিটা তাদের কাছে যাচ্ছে। এবং এটা কি তারা কি 1 বছরের জন্য পায় এই টাকাটা? 1 বছর। আমরা জানি যে শরীয়তপুরের পান খুব বিখ্যাত। আমাদের সাথে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান সাহেব আছেন। জনাব মুজিবুর সাহেব, আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একজন সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক। আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কবে কিভাবে সম্পৃক্ত হলেন এটা আমাদেরকে বলবেন। সাথে সাথে এই আপনার প্রতিষ্ঠান থেকেও পানে কিভাবে সহায়তা করা হচ্ছে, অর্থাৎ পানের বরজ নির্মাণে কিভাবে সহায়তা করা হচ্ছে সেটা আমাদেরকে একটু বলবেন। প্রেক্ষাপটটা এরকম ছিল যে আমরা কাজ শুরু করি 1992 সালে। পরবর্তীতে 95 সালে আমরা পিকেএসএফে আবেদন করি, এবং আমাদের নিয়ম অনুযায়ী, পিকেএসএফের নিয়ম অনুযায়ী আমাদেরকে 1996 সনে আমাদেরকে সহযোগী সংস্থা হিসাবে স্বীকৃতি দেয়। এরপর 1998 সালে আমাদের দেশের শতাব্দীর সবচেয়ে ভয়াবহ যে বন্যা হয়, সেই বন্যায় শরীয়তপুর জেলার প্রায় 100% ভূমি প্লাবিত হয়, এবং প্রচুর অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে আমাদের এলাকায় যত পান বরজ ছিল সমস্ত পান বরজ নষ্ট হয়ে যায়, এবং পান বরজের যে পর থাকে অর্থাৎ চারা থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তখন আমরা যশোর এবং বরিশাল থেকে স্থানীয় জেলা প্রশাসনের সাথে আলাপ করে তাদেরকে সেই অর্থাৎ কৃষি পুনর্বাসনের আওতায় যাতে তারা এই চারা আনতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা অ্যাডভোকেসি শুরু করি। এবং আপনি শুনে খুব খুশি হবেন যে 2002 সালে অর্থাৎ এরই ধারাবাহিকতায় আমরা পিকেএসএফের সাথে যোগাযোগ করি, এবং পিকেএসএফ আমাদের একটা পাইলট প্রকল্প হিসাবে 20 লক্ষ টাকা দেন যে আপনারা শুধুমাত্র পান চাষিদের পুনর্বাসনের জন্য, এবং আমরা 100 জন পান চাষিকে বাছাই করি এবং তাদের মধ্যে 20 লক্ষ টাকা বিতরণ করি। 2002 সালে আপনি 100 জন পান চাষিদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে আবার পানের বরজে ফিরে নিয়ে আসা হলো,
এবং এটা একটা প্রকল্প হিসেবে গ্রহণ করা হলো। জি, এবং এখনকার অবস্থাটা কি? বর্তমানে আমাদের অন্যান্য কর্মসূচির সাথে অর্থাৎ আমাদের আরএমসি এবং এমই যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে আমরা এটাকে একীভূত করে নিয়েছি এবং আমরা আমাদের এই ঋণ কার্যক্রম, আমাদের যে চলমান ঋণ কার্যক্রম রয়েছে সেটার সাথে আমাদের এই পান চাষির একটি অন্যতম উল্লেখযোগ্য সংখ্যক পান চাষির মধ্যে আমরা এই ঋণ বিতরণ করে যাচ্ছি। পান চাষিদের অর্থায়ন করতে হলে একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। প্রথমে তাদের কাছ থেকে কোনো টাকা আপনি আদায় করতে পারেন না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা একটা ক্যাশ ক্রপের মতো, অর্থাৎ প্রতিদিনই পান চাষিরা পান ছিটছে এবং বাজারে বিক্রি করছে, ওটা আদায় হয়। এখানে কি কোনো টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়? আমরা স্বল্প আকারে বালিকান্দিতে এই স্বল্প আকারে তাদের একটা প্রশিক্ষণ দিয়েছি যে এই পানটার কোনো আবার পান মাঝে মাঝে এর অসুখ হয়, মানে রোগবালাই প্রতিরোধের ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে কৃষি অধিদপ্তর যোগাযোগ করে সহায়তা নিয়ে আমরা একটু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এদের। পান চাষের যে রোগবালাইয়ের কথাটা বলছে, এটা কি খুব প্রকট? যদি আরম্ভ হয় তাহলে সব নষ্ট হয়ে যায়, ঠিক এরকম কি? এই ধরনের হয় নাই, তো অন্য জায়গায় আমরা শুনেছি যে অন্য জায়গায় হয়েছে, যেসব জায়গায় পান চাষ হয় সেসব জায়গায় এটি হয়েছে, বরিশাল টরিশালে ওদিকেও অনেক। তার মানে ঝুঁকিটা তাহলে যেটা আমরা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে ঝুঁকিটা বোধহয় বন্যা। তাহলে এই বন্যায় যাতে ক্ষতিগ্রস্ত না হতে পারে সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? পান চাষের জন্য যদি তার যেই মাঠ, সেই মাঠটাকে প্রস্তুত করতে হবে এবং সেই মাঠটা যদি প্লাবিত হয়ে যায় বন্যার পানিতে, অর্থাৎ পানের চারা যদি ডুবে যায় তাহলে সেই পানের বরজ নষ্ট হয়ে যাবে 100%, এটা মরে যাবে। আবার বেশি উঁচুতে গেলে পানের যেই ফলন, অর্থাৎ যেই পাতা হবে সেটা ছোট হয়ে যাবে, অথবা অন্য কোনো রোগ সেটাকে সংক্রমিত করবে। হিসাবে আমরা বোধহয় আবার আপনার কাছে ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিজ্ঞাপনের পরে আপনাদের কাছে আবার ফেরত আসবো। সুধী দর্শক মণ্ডলী, আমরা বিরতি যাওয়ার পূর্বে পান উৎপাদনে কি কি ঝুঁকিগুলি রয়েছে সে সম্পর্কে আলোচনা করছিলাম। জনাব মুজিবুর রহমান সাহেব, পান উৎপাদনে কি কি বিষয়গুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয়, বিশেষ করে রোগবালাইয়ের ক্ষেত্রে? একটা সময় ছিল, যে এখনও আছে, যে পান বরজের মধ্যে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, এটা রেস্ট্রিক্টেড এরিয়ার মতো অনেক সময় রাখা হয়, যে এটা সর্বসাধারণের জন্য যাতে প্রবেশ করতে না পারে। অর্থাৎ এই কারণে যেটা খুবই সংবেদনশীল, অর্থাৎ যে কোনো মানুষ গেলে, বেশি মানুষ গেলে তার দ্বারা ভাইরাস আক্রান্ত হতে পারে। যে কথাটা অলিউর রহমান সাহেব বললেন, যে ঐতিহাসিকভাবে শরীয়তপুরের পান একসময় কলকাতা যেত। এখন যেটা হয় যে পান, শরীয়তপুরে উৎপাদিত পান এখন বিদেশে যায়, সেটা ঢাকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাধ্যমে সরাসরি শরীয়তপুরের ব্যবসায়ীরা বিদেশে পান পাঠাতে করতে পারে না। অর্থাৎ উৎপাদনের একটা বড় অংশ এখানে আমি বলবো যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের হাতে চলে যায়, কারণ শরীয়তপুরের উৎপাদিত পান যখন মধ্যপ্রাচ্যে যায়। আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এখানে সম্পৃক্ত হওয়ার? আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে পান চাষের সাথে শুধুমাত্র পান চাষিরই কিন্তু জড়িত না, এটার সাথে বাঁশ যারা কাটেন তারা জড়িত, এটার সাথে এই সন যারা সরবরাহ করে তারা জড়িত, এটার সাথে পান পরিবহনের সাথে একটা গোষ্ঠী, বড় গোষ্ঠী তারা জড়িত। অর্থাৎ অনেক ধরনের কর্মসংস্থানের সুযোগ কিন্তু এই পানকে ঘিরে হচ্ছে। আমরা যেটা করতে পারি, বা আমরা যেটা করার প্রয়াস নিয়েছিলাম, শরীয়তপুরে বছরে 6 মাস লঞ্চ, অর্থাৎ নৌপথে ঢাকার সাথে যাতায়াতের সুযোগ আছে, বাকি 6 মাস আসলে ওইভাবে যাতায়াতের সুযোগ নাই। ঢাকার সাথে যদি, অর্থাৎ শুধু ঢাকা না, আমি বলবো যে এক্ষেত্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনও একটা ভূমিকা রাখতে পারেন। সেটা হচ্ছে আমাদের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে, তারা যদি এই পানকে, যেহেতু পান একটা ক্যাশ ক্রপ এবং এটা যেহেতু বিদেশে রপ্তানি হয় এবং বিদেশি মুদ্রা অর্জন করে, সেক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো যদি
এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তারা যদি একটু সক্রিয় হন ওই এলাকায়, এ ব্যাপারে সেন্ট্রালি অ্যাডভোকেসি করার জন্য আমার মনে হয় পিকেএসএফও একটা উদ্যোগ নিতে পারে। অনেক ধন্যবাদ। আমরা পিকেএসএফ এর কর্তৃপক্ষকে অনুরোধ করব যে কিছু করা যায় কিনা। আমরা ফেরত আসবো জনাব ওয়ালির রহমান সাহেবের কাছে। জনাব ওয়ালির রহমান, আপনি বলছিলেন যে আপনি ৭১,০০০ উপকার ভোগীদের সাথে কাজ করেন। পান ছাড়া আর কি কি কর্মকাণ্ডে আপনারা অর্থ সহায়তা প্রদান করে থাকেন? আমরা সাধারণত যেমন গরু মোটাতাজাকরণ আছে আমাদের একটা বড় প্রকল্প। এরকম সারা বছর আপনারা আর কি কি কর্মকাণ্ড? হাঁস মুরগি পালন, এটা একটা বড় ধরনের সহায়তা। এখন তো আর গ্রামগঞ্জে ওইভাবে ছোট আকারে হাঁস মুরগি না, এটা খামার আকারে আছে, আর গ্রাম আকারে ছোট আকারে এখনো আছে। আমরা জানি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগ প্রকল্পের আওতায়, ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির আওতায় আপনারা অনেক অর্থায়ন পিকেএসএফ করে থাকে আপনাদেরকে। তা এই ক্ষুদ্র উদ্যোগের আওতায় কি কি কর্মকাণ্ড আপনারা অর্থ সহায়তা প্রদান করেন? আমার ক্ষুদ্র উদ্যোগের আওতায় যেমন আমার বেকারি আছে, নারকেলের ছোবড়া আছে, ওই যে কয়ের বানায় ওটা বিক্রি করে, সুতলি প্রকল্প আছে, আমার তাঁত প্রকল্প আছে। তাঁত প্রকল্প খুব বড় আকারে একটা তাঁত প্রকল্প আছে। এই ধরনের বিভিন্ন রকমের আমার বড় বড় প্রকল্প আছে, যে প্রকল্পে আমরা ক্ষুদ্র উদ্যোগে আপনারা যে ট্র্যাডিশনাল যে ক্ষুদ্র ঋণ আর মাইক্রো এন্টারপ্রাইজ যে লোনটা দেন, অর্থাৎ ক্ষুদ্র উদ্যোগী যে ঋণে আপনারা পুঁজি সরবরাহ করে থাকেন, বেসিক পার্থক্য হলো কি? ছোট ছোট ঋণগুলো যেগুলো আমরা দেই সেগুলো ছোট ছোট প্রকল্প, যেমন মাছ চাষ প্রকল্প, হাঁস মুরগি প্রকল্প। আর বড় যেগুলো সেগুলো ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি, যেমন সুতলি প্রকল্প, সোবরা প্রকল্প। কত 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 অর্থ সহায়তা প্রদান করে থাকেন? 2.5 লাখ টাকা দেই, 2.5 লাখ 3 লাখ, ইভেন আমি জানি 10 লাখ টাকা পর্যন্ত দিতে পারেন। 10 লাখ টাকা পর্যন্ত আমরা দিছি। এছাড়াও যেটাগুলি বললেন সেটা হচ্ছে যে আপনি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের যে সিজনাল মৌসুমী ঋণ আছে, এগ্রিকালচার বা কৃষি ঋণ আছে, তার আওতায় সাধারণত এই যে পানের বরজ, এগুলি কোন আওতায় পড়েছে? এগুলো কৃষি আওতায়। পুঁজি ছাড়া আর কি সহায়তা প্রদান করে থাকেন আপনারা আপনাদের উপকারভোগীদেরকে? টেকনিক্যাল আমরা ট্রেনিং দেই, প্রশিক্ষণ দেই, আমরা উপকারভোগীদের প্রশিক্ষণ দেই। আর বিশেষ করে পিপিএসএস